জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশবাসীকে রাষ্ট্র ও সরকার প্রধানের শুভেচ্ছা। শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ট্রেনে, বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রী। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং উন্নয়ন প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। দলের নাম ভাঙিয়ে অনিয়মের ছাড় নয়, হুঁশিয়ারি রিজভী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। কাল পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ কূটনীতিকরা। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে মোতায়েন থাকবে 1500 পুলিশ সদস্য। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ সংশ্লিষ্টরা। প্রধান জামাতে 35,000 মুসল্লি অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ড্রোন নজরদারি সহ 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঈদ জামাতকে কেন্দ্র করে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক প্রচারণা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সরবরাহকৃত চটের ব্যাগের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। আমরা অনুরোধ করব আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন আপনারা ব্যবহার করবেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ঈদ উল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা, বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। অপর এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন,
ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদ উল আজহা। বলেন, আল্লাহর অশেষ রহমতে সবার জীবন ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রতিবারের মতোই এবারও দেশের বৃহত্তম 2 ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিয়াউর রহমান কাশিমি। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ঈদ যাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশন যাত্রীতে পরিপূর্ণ। কামরার উপচে পড়া ভিড় ছাড়িয়ে ট্রেনের ছাদেও বাড়ি ফিরছে মানুষ। রেলের মহাপরিচালক জানান, ঈদ যাত্রার মানবিক দিক বিবেচনায় কিছু যাত্রীর ছাদে ওঠা মেনে নিতে হচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সড়ক মন্ত্রী। এমআর আসাদের রিপোর্ট। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধারণের ঠাঁই। প্ল্যাটফর্মে মানুষের ঢল। সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে আশ্রয় নেন অনেকে। তবে ছাদে চড়ে এ যাত্রার ঝুঁকি অজানা নয় যাত্রীদের কাছে। চাহিদার সঙ্গে আসন সংখ্যার বিস্তর ব্যবধানের ফলেই এ অবস্থা। সবাই কিন্তু টিকিট কাটতে চায় এবং টিকিট করে যাইতে চায়, এভাবে কিন্তু কেউ যাইতে চায় না। তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা আসলে ট্রেনের প্রতি যে যতটুকু অবহেলিত, এটা আসলে মানে এরা কাম্য না। কেউ ছাদের উপর, কেউ ভেতরে দাঁড়ায়া না যায়, আমরা ধীরস্থিরভাবে যেভাবে যাইলে ভালো হয় সেভাবে যাওয়াটা দরকার আমাদের। যাইতেছি বাড়িতে, ফ্যামিলির সাথে ঈদ করবো, এই কারণে একটু আনন্দ লাগতেছে আর কি। কষ্ট হইতেছে, তারপরে ভালো লাগতেছে। রেলের মহাপরিচালক জানান, যাত্রীর এমন চাপ সামাল দিতে কিছুটা ছাড় দিচ্ছেন তারা। এটা ঝুঁকি নিয়ে এটা আমাদের আইনিভাবে আমরা এলাও করতে পারি না, বা যারা যায় তারাও বেআইনিভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তো তারপরেও আপনি যেটা বললেন যে মানবিক কারণে আমরা তাদেরকে নামিয়ে দিতে পারতেছি না। এদিকে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পথের দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার কোরবানি হাটের খবর। বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানীর কোরবানি পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে গরুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও। তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এখনও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে ভিড় করছেন ক্রেতারা। পশুর যোগানও বেড়েছে গেল কয়েকদিনের তুলনায়। এই চিত্র গাবতলী পশুর হাটের। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় আর হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো হাট। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি বেশি। বৃষ্টির পরে 2-4 জন কাস্টমার এখন একটু বেশি আছে। বর্তমান বাজার কম, কাস্টমার আস্তে আস্তে বাড়বে। এখন একটু পরে আরো বাড়বে, রাতে আরো বাড়বে, কাস্টমার রাত 10টার দিকে আরো বাড়বে। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, পশুর লালন পালন ব্যয় উঠবে না এবারের পশুর বাজারে। বর্তমানে যা পরিস্থিতিতে তাতে তো পুরো খোল বসে যা খাওয়াইছি, আমাকে চালানি আসবো না। অনেকেই লোকসানের শঙ্কায় হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভাই গজব ভাই, গ্রামে 1,05,000 হয়েছে, 81 বেচলাম। এদিকে ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কিছুটা কমেছে পশুর দাম। এতে অনেকেই খুশি। দামও বেশ রিজনেবল মনে হচ্ছে। হ্যাঁ, খুব বেশি যে দাম তা না, বৃষ্টি হওয়াতে বোধহয় কিছুটা রিজনেবল দামের মধ্যেই আছে। আবহাওয়া যাই হোক, যে কুরবানি তো করতেই হবে, যার জন্য হাটে আসা। তো গরু দেখছি খুবই অনেক, এবার প্রতিবারের চাইতে এবার হাটে কালেকশন বেশি। আবার অনেকেই বিক্রেতাদের বিরুদ্ধে করছেন মাত্রা অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগ। একক
দাম চায় না, মনে করেন বেচবো 8 লাখ, 5 লাখ চাই তো 12 লাখ, কথা বলছেন। মোটামুটি যদি 8 লাখ বেচে বা 5 লাখ বেচে যেটা, সেটা 6 লাখ চাক। প্যান্ডেলের ভিতরের গরুগুলো আছে, যেহেতু বৃষ্টি বাদলের সময় এগুলো তেমন একটা হ্যাম্পার হয় না, এগুলার দামগুলাই বেশি চাই, ইনফ্লেশন হয়। লাইক দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার গরু 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকাও চাচ্ছে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক পশুর দাম, লোকসান না হোক বিক্রেতাদের, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা নয় বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে আমতলী রেলঘুন্টি এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনার সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের কৃষি জমি অতি দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। এবং আমরা যেহেতু এখানে সরকার থেকে সরকারের হস্তান্তর হবে, সেটার সুবিধাটা অনেক বেশি হবে। আমরা চেষ্টা করব যে এইভাবে যদি কাজ করা যায়। দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এইসব কথা বলেন তিনি। এই সময় যে কোনো পুশ ইন ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার তুলে ধরেন। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, চরম আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার এটা একেবারে দৃশ্যমান। আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা খাল কাটার বিষয়ে আমরা দেখেছি। প্রত্যেকটাতেই যে একটা আলোড়ন তৈরি হয়েছে দেশব্যাপী, সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। রাজধানী মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের প্রাথমিক ধারণা এসির বন্ধ থাকাকে কেন্দ্র করেই ঘটতে পারে এই মর্মান্তিক ঘটনা। এদিকে তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবারের সকাল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন 11 জন মা ও 6 নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকাল 6টার দিকে দায়িত্বরত নার্স দেখতে পান কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত তাদের এনআইসিউতে নেওয়া হলে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও 4 শিশুর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে 72 ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে, পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিউতে তাদের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ঘটনা তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে, আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে তদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। হাসপাতালে মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান তিনি। এই সময় নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তিনি। আমি আসলে এই ব্যাপারটি নিয়ে অত্যন্ত দুঃখিত, কারণ এতগুলো বাচ্চা, 6টি বাচ্চা, এবং কারণ আপনারা জানেন যে বাচ্চাদের ব্যাপারগুলো এমনি ক্যাজুয়ালিটি হয় হসপিটালে, বাচ্চাদের ব্যাপারগুলো আরও বেশি সেন্সিটিভ। আমি তদন্ত কমিটির কাউকে পাইনি, যদি আমি পেতাম আমি তো আপনাদের মাধ্যমে তদন্ত কমিটিকে রিকোয়েস্ট করব যে তদন্ত কমিটি যেন সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ যেন জব্দ করে, এবং তারা সিসি ক্যামেরার ফুটেজে দেখলেই আপনি কিন্তু দেখা যাবে যে ওইখান থেকে কয়টি বাচ্চা বেরোলো, কয়টি বাচ্চা আসলো। 17 বছরে সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জ মির্জা মুরাদুজ্জামান বাস টার্মিনাল সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, ঢাকাসহ বিভিন্ন দেশে এ ধরনের আধুনিক বাস স্ট্যান্ড রয়েছে, সিরাজগঞ্জেও তেমন বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন তিনি। দীর্ঘ 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না। যার যেখানে ইচ্ছা ট্রাক থামায়, বাস থামায় কাজকর্ম করতো। সিরাজগঞ্জ শহরটা একটা বিশৃঙ্খল শহরে রূপান্তরিত হয়েছে। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। এটা সারা পৃথিবীতে আছে, ঢাকাতেও আছে, এখানেও তাই হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হজে মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হজ যাত্রীরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন তারা। পরে মাথা মুন্ডন বা চুল ছেটে এহরাম ত্যাগ করেন। এরপর ফজর তোয়াফে সাফা মারোয়া পাহাড়ের 7 বার হেঁটে এবং 3 জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। ওশি আলমের ডেস্ক রিপোর্ট। মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে পবিত্র ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় ফিরে এই ধাপগুলো পালন করছেন তারা। আরাফাতের ময়দানে অবস্থানের পর মাগরিব ও এশার নামাজ আদায় না করে মুজদালিফায় আসেন এবং রাত্রি যাপন করেন। এখান থেকেই শয়তানকে মারার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন তারা। ঈদের দিন ভোরে হাজিরা ফিরে আসেন মিনায়। সেখানে তারা জামারাতুল আকাবা নামক বড় শয়তানের স্তম্ভে 7টি করে পাথর নিক্ষেপ করেন। পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা। হাজিরা সশরীরে উপস্থিত থেকে অথবা কুপন বা ব্যাংকের মাধ্যমে এই কোরবানি সম্পন্ন করছেন। কোরবানি সম্পন্ন হওয়ার পর পুরুষ হাজিরা মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেন অথবা ছোট করেন। মহিলা হাজিরা চুলের সামান্য অংশ বা আঙুলের 1 কর পরিমাণ কেটে ইহরাম অবস্থা থেকে বের হন। এরপর হাজিরা মক্কায় পবিত্র কাবা শরীফে যান এবং ফরজ তাওয়াফ সম্পন্ন করেন। এরপর সাফা মারওয়া পাহাড়ের মাঝে 7 বার হাঁটেন। তাওয়াফ শেষে হাজিরা আবার মিনায় ফিরে আসেন। ঈদের পরের 2 দিন দুপুরের পর থেকে ছোট, মাঝারি ও বড় শয়তানের স্তম্ভ 3টি জামারায় ধারাবাহিকভাবে 21টি পাথর নিক্ষেপ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে মক্কা ত্যাগের আগে কাবা শরীফকে শেষবারের মতো প্রদক্ষিণ করার মাধ্যমে হজের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা সমাপ্ত করবেন হাজিরা। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশবাসীকে রাষ্ট্র সরকার প্রধানের শুভেচ্ছা। শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ট্রেনে, বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রী। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। দলের নাম ভাঙিয়ে অনিয়ম ছাড় নয়,
হুঁশিয়ারি রিজভির। এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।